চলুন আজ আমরা একটা বিষয় নিয়ে একটু গভীরে যাই। ইন্ডো প্যাসিফিক অঞ্চলে একটা নতুন সহযোগিতার কাঠামো কতটা জরুরি আজকের আলোচনা মূলত সেটা নিয়ে। বিশ্বজুড়ে যখন একটা অস্থিরতা চলছে তখন এই অঞ্চলের জন্য একটা নতুন পথ খোঁজা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আসুন সেটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। সমস্যার আসল গোড়াটা কিন্তু ঠিক এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে। এই একটা বাক্যই যেন বর্তমান বিশ্বের ছবিটা আমাদের সামনে তুলে ধরে। ভাবুন একবার, যখন দীর্ঘদিনের পার্টনার বা মিত্র দেশগুলোর মধ্যেই বিশ্বাসে ফাটল ধরে, তখন এটা পরিষ্কার হয়ে যায় যে পুরনো ব্যবস্থায় আর কাজ চলছে না। তো আমরা এখন এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে কয়েক দশক ধরে চলে আসা বিশ্ব ব্যবস্থাটা বেশ চাপের মুখে পড়েছে। এই অংশে আমরা দেখব ঠিক কি কি লক্ষণ দেখে এই অস্থিরতার আঁচ পাওয়া যাচ্ছে। দেখুন, এই যে লক্ষণগুলোর কথা বলা হচ্ছে এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বরং একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যেমন ধরুন সাপ্লাই চেইন। আমরা দেখেছি কিভাবে একটা দেশের উপর বেশি নির্ভরতা বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই এখন নতুন করে বাণিজ্য পথ তৈরি হচ্ছে। এর সাথে যোগ হয়েছে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য নিয়ে সংঘাত, আর দশকের পর দশক ধরে বিশ্বে স্থিতিশীলতা আনা প্রতিষ্ঠানগুলো যেন আগের মতো শক্তিশালী নেই। আসলে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন বা সৃজনশীল ধ্বংসের এই ধারণাটা বেশ ইন্টারেস্টিং। নোবেলজয়ী অর্থনীতিবিদদের মতে সব ভাঙনই খারাপ না, অনেক সময় পুরনো আর অকেজো ব্যবস্থা ভেঙে গিয়েই নতুন আর ভালো কিছুর জন্ম হয়। কিন্তু প্রশ্নটা হলো, শুধু এই ভাঙা গড়ার খেলাটাই কি একটা স্থিতিশীল বিশ্ব তৈরির জন্য যথেষ্ট? এখান থেকেই কিন্তু ধ্বংস আর নতুন করে গড়ার মধ্যে পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়। শুধু পুরনোকে ভাঙলেই তো হবে না, একটা সুশৃঙ্খল ব্যবস্থা নিজে নিজে তৈরি হয় না। সত্যিকারের স্থিতিশীলতা আনতে হলে দরকার পরিকল্পিত নির্মাণ, মানে এমন কিছু তৈরি করা যার ভিত্তি হবে শক্তিশালী প্রতিষ্ঠান, নির্ভরযোগ্য জোট আর আইনের শাসন। আর ঠিক এই জায়গাতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য একটা বিরাট সুযোগ অপেক্ষা করছে। বর্তমানের এই বৈশ্বিক অস্থিরতাকে শুধু সংকট হিসেবে না দেখে একটা নতুন ব্যবস্থা গড়ার সুযোগ হিসেবেও কিন্তু দেখা যেতে পারে। এই কথাটা কিন্তু খুব পাওয়ারফুল। এটা আসলে একটা ঐতিহাসিক মুহূর্তের দিকে ইঙ্গিত করছে, যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হয়েছিল, যখন বিজয়ী শক্তিগুলো একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করেছিল। ঠিক তেমনই একটা সন্ধিক্ষণে এখন ইন্দো প্যাসিফিকের দেশগুলো দাঁড়িয়ে আছে। তাদের সামনে সুযোগ রয়েছে একটা নতুন সিস্টেমের স্থপতি হওয়ার। কিন্তু প্রশ্ন হল, এখনই কেন এত তাড়া? কারণটা হলো, একদিকে ইউক্রেনে যা ঘটছে এবং অন্যদিকে এশিয়ায় চীনের প্রভাব যেভাবে বাড়ছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাত পা গুটিয়ে বসে থাকার দিন শেষ। ইতিহাসও কিন্তু আমাদের এই শিক্ষা দেয়। ১৯৩৮ সালে চেম্বারলিন ভেবেছিলেন আপোস করে সংঘাত এড়ানো যাবে, কিন্তু ফল হয়েছিল উল্টো। অস্থিরতাকে পাত্তা না দেওয়ার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। তাহলে উপায়টা কি? মানে এগোতে হবে কিভাবে? ভালো খবর হলো, একেবারে শূন্য থেকে শুরু করতে হবে না। এই অঞ্চলে এর মধ্যেই সহযোগিতার কিছু মজবুত ভিত্তি তৈরি হয়ে আছে। সেগুলোর উপর ভর করে আরও বড় কিছু গড়া সম্ভব। এই ক্ষেত্রে সবার আগে যেটার কথা আসে সেটা হলো কোয়াড, মানে জাপান, অস্ট্রেলিয়া, ভারত আর যুক্তরাষ্ট্রের জোট। মজার ব্যাপার হলো, এর শুরুটা হয়েছিল একটা মানবিক বিপর্যয়, অর্থাৎ সুনামির পর একসাথে কাজ করার উদ্যোগ হিসেবে। আর আজ সেটাই এই অঞ্চলের নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ কৌশলগত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। কোয়াডের পাশাপাশি আসিয়ানের মডেলটাও কিন্তু দেখতে হবে। এই জোটের মূলমন্ত্র হল একে অপরের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না করে অর্থনৈতিক আর রাজনৈতিক উন্নয়নের জন্য একসাথে কাজ করা। সম্প্রতি তিমুর লেস্তেকে অন্তর্ভুক্ত করে তারা নিজেদের পরিধি বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র ও চীন দুই শক্তির সাথেই সম্পর্ক রেখে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। তো মূল প্রস্তাবটা হলো, এই যে জোটগুলো আছে এগুলোকে আরও বড় করা, একটা আরও শক্তিশালী আর অন্তর্ভুক্তিমূলক নিরাপত্তা কাঠামো তৈরির জন্য একটা পরিষ্কার রোডম্যাপের কথা ভাবা হচ্ছে। এই নতুন প্ল্যানে কয়েকটা দেশকে খুব গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে ভাবা হচ্ছে। যেমন ধরুন দক্ষিণ কোরিয়া, যাদের সাথে যুক্তরাষ্ট্র আর জাপানের নিরাপত্তা সংক্রান্ত চিন্তাগুলো অনেকটাই মিলে যায়। এরপর আছে সৌদি আরব,
যা একদিকে উপসাগরীয় অঞ্চলের গেটওয়ে, আবার ভারত মহাসাগরের নিরাপত্তাতেও তাদের আগ্রহ রয়েছে। আর যদি আসিয়ানের মাধ্যমে শ্রীলঙ্কাকে যুক্ত করা যায়, তাহলে ভারত মহাসাগরের ঠিক মাঝখানে জোটের একটা দারুণ স্ট্র্যাটেজিক অবস্থান তৈরি হবে, যা বাণিজ্য আর নিরাপত্তা দুটোকেই শক্তিশালী করবে। অবশ্যই এই পুরো রাস্তাটা কিন্তু ফুলে ছাওয়া না, কিছু বাস্তব চ্যালেঞ্জও আছে, কিন্তু মূল কথা হলো চ্যালেঞ্জ সত্ত্বেও এগিয়ে যাওয়াটা খুবই জরুরি। যেমন ধরুন, আসিয়ান নিজেই কিন্তু কিছু বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। মিয়ানমারের গৃহযুদ্ধ শুধু তাদের অভ্যন্তরীণ বিষয় নয়, এটা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটা বড় হুমকি। আবার কম্বোডিয়া আর থাইল্যান্ডের মতো সদস্য দেশের মধ্যে সীমান্ত নিয়ে যে উত্তেজনা, সেটাও জোটের ঐক্যকে দুর্বল করে দেয়। এই সমস্যাগুলো কিন্তু বৃহত্তর সহযোগিতার পথে বড় বাধা। কিন্তু চ্যালেঞ্জ যেমন আছে, তেমনি আশার আলো কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে অর্থনীতির দিক থেকে দেশগুলো কাছাকাছি আসছে। একটা দারুণ উদাহরণ হলো ভারতীয় কোম্পানিগুলো এখন মার্কিন বাজারে ঢোকার জন্য সংযুক্ত আরব আমিরাতকে একটা ব্রিজ হিসাবে ব্যবহার করছে। এটা শুধু ব্যবসা নয়, বরং দুটো অঞ্চলের মধ্যে সম্পর্ককেও আরও মজবুত করছে। সুতরাং সব মিলিয়ে কথাটা দাঁড়াচ্ছে এটাই, এই যে বিশ্বজুড়ে একটা টালমাটাল পরিস্থিতি, এর মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর জন্য একে অপরের সাথে কাজ করাটা এখন আর কোনো অপশন নয়, বরং এটা টিকে থাকার আর উন্নতি করার একমাত্র রাস্তা। শেষ প্রশ্নটা তাহলে এটাই, এই যে একটা নতুন আরও বড় জোটের কথা ভাবা হচ্ছে, এটাই কি ইন্দো প্যাসিফিকের শান্তি আর স্থিতিশীলতার ভবিষ্যৎ হতে চলেছে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।